নমো নমঃ সর্বেভ্যঃ। আজ থেকে আমরা একটা বিষয় ঠিক করেছি যে আজ থেকে আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদী প্রত্যেক প্রকরণ ধরে ধরে প্রত্যেক দিন একটি করে সূত্রের ব্যাখ্যা করব। তো আজকে আমরা প্রথম শুরু করছি, সেই জন্য আমরা প্রথমে লঘু সিদ্ধান্ত কৌমুদী শুরু করার আগে ব্যাকরণ পরম্পরার গ্রন্থ যেহেতু লঘু সিদ্ধান্ত কৌমুদী, তাই ব্যাকরণ বিষয়ক বিভিন্ন তথ্য বা ব্যাকরণ বিষয়ক কিছু জ্ঞান আমাদের থাকা আবশ্যক। তো ব্যাকরণ বিষয়ক কিছু জিনিস আমরা কিছু তথ্য আমরা আজ আলোচনা করব। তো ল- তো গ্রন্থা শুরু করার আগে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। येनाक्षर समाम्नायम् अधिगम्यो महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। येन धौता गिरः पुंसां विमले हि शब्दवारिभिः तमश्चाज्ञानजं भिन्नं तस्मै पाणिनये नमः। अज्ञानान्धस्य लोकस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै पाणिनये नमः। वाक्यकारं वरोरुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তো আমরা যেহেতু ব্যাকরণ নিয়ে পড়া শুরু করব, লঘু সিদ্ধান্ত কৌমুদী ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, তো প্রথমেই আমাদেরকে জানতে হবে ব্যাকরণ কি। ব্যাকরণ কি? তো যেমনটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, ব্যাকরণম কিম। তো বলা হয়েছে ব্যাকরণং নাম ভাষায়াঃ শুদ্ধ প্রয়োগস্য নিয়মশাস্ত্রম। অর্থাৎ ব্যাকরণ বলতে ভাষার শুদ্ধ প্রয়োগের নিয়ম শাস্ত্র, অর্থাৎ শুদ্ধ ভাষা প্রয়োগের যে নিয়ম, যে শাস্ত্র বলা হয়েছে তাকে ব্যাকরণ বলা হয়ে থাকে। এটা সাধারণত ব্যাকরণের সামান্য লক্ষণ। নিচে বলা হয়েছে येन शब्दानां रूप निर्माणं বাক্য রচনা উচ্চারণং চ শুদ্ধম ভবতি। অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা শব্দের রূপ নির্মাণ, বাক্য রচনা, উচ্চারণ পদ্ধতি আমাদের শুদ্ধ হয়, তৎ ব্যাকরণম ইতি কথ্যতে। অর্থাৎ সেই শাস্ত্রকে ব্যাকরণ শাস্ত্র বলা যেতে পারে। এটা মূলত ব্যাকরণ কি সেটা সামান্যভাবে বলা হলো। এরপরে আসছে ব্যাকরণ শব্দস্য ব্যুৎপত্তিঃ। অর্থাৎ ব্যাকরণ শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে সেটা আমাদের জানা আবশ্যক। তো বি উপসর্গ পূর্বক অং উপসর্গ পূর্বক ক্রি ধাতুর উত্তর লুট প্রত্যয়ে ব্যাকরণ শব্দটি নিষ্পন্ন। তো ব্যাক্রিয়ন্তে ব্যুৎপাদ্যন্তে শব্দাঃ অনেন ইতি ব্যাকরণম। অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা শব্দের ব্যাক্রিয়া অর্থাৎ বিশ্লেষণ এবং ব্যুৎপাদন করা হয় তাকে ব্যাকরণ বলা হয়। এখানে শব্দের উৎপাদন নয়, কিন্তু শব্দের ব্যুৎপাদন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মহাভাষ্যকার পতঞ্জলি যে ষট বেদাঙ্গ রয়েছে, অর্থাৎ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, যে ষট বেদাঙ্গ রয়েছে তার মধ্যে তিনি ব্যাকরণকেই প্রধান বলে উল্লেখ করেছেন। মহাভাষ্যে তিনি ব্যাকরণকে প্রধান বলে উল্লেখ করেছেন। তো পাণিনীয় শিক্ষা গ্রন্থে বলা হয়েছে মুখং ব্যাকরণং স্মৃতম। অর্থাৎ বেদরূপী যে বেদ পুরুষরূপী যে শরীর, সেই বেদ পুরুষরূপী শরীরের মুখ হচ্ছে ব্যাকরণ। অর্থাৎ ব্যাকরণ হচ্ছে মুখ, মানে ব্যাকরণ হচ্ছে মুখ। তো এটা আমরা জানলাম ব্যাকরণ শব্দের উৎপত্তি এবং ব্যাকরণ শব্দের কিছু লক্ষণ, ব্যাকরণ কোন শাস্ত্রে কি লক্ষণ বলা হয়েছে ব্যাকরণকে সেটা আমরা জানলাম। এবার আমাদেরকে জানতে হবে ব্যাকরণ শাস্ত্রের প্রবক্তা কে। তো ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা রূপে আমরা ব্রহ্মার কথা পেয়ে থাকি বা ব্রহ্মার নাম পেয়ে থাকি। এ প্রসঙ্গে ঋক্তন্ত্রে একটি কারিকা বলা হয়েছে ব্রহ্মা বৃহস্পতয়ে প্রবাচ। ব্রহ্মা প্রথম বৃহস্পতিকে ব্যাকরণের শিক্ষা দেন। বৃহস্পতিরিন্দ্রায়
বৃহস্পতি ইন্দ্রকে ব্যাকরণের শিক্ষা দিলেন। ইন্দ্র ভারদ্বাজায়, ইন্দ্র ভারদ্বাজকে এবং ভরদ্বাজ ঋষিভ্যোঃ, এবং ভরদ্বাজ সমস্ত ঋষিদেরকে এবং ঋষয়ঃ ব্রাহ্মণেভ্য, এবং ঋষিরা ব্রাহ্মণদেরকে এই ব্যাকরণের শিক্ষা দিলেন। এইভাবে ব্যাকরণ শাস্ত্র প্রচলিত হলো। নেক্সট স্লাইডে আমরা এবার আমরা এতক্ষণ যে ব্যাকরণ পড়লাম, ব্যাকরণের লক্ষণ পড়লাম, ব্যাকরণ উৎপত্তি পড়লাম, এবার প্রশ্ন হতে পারে মনে যে আচ্ছা ব্যাকরণের প্রয়োজন কি? আমরা প্রথমেই বললাম ভাষায়াঃ শুদ্ধ প্রয়োগস্য নিয়মশাস্ত্রম, যেহেতু ব্যাকরণ যদি না জানি তাহলে শুদ্ধ ভাষার প্রয়োগ আমরা করতে পারবো না। এটা একটা ব্যাকরণের মুখ্য প্রয়োজন হিসাবে আমরা বলতে পারি যে ব্যাকরণের প্রয়োজন এই জন্য। এছাড়া মহাভাষ্যকার পতঞ্জলি তার মহাভাষ্যে ব্যাকরণের 5 প্রকার প্রয়োজনের কথা বলেছেন। এই যে রক্ষা, ঊহঃ, লঘুঃ, অসন্দেহঃ, আগমঃ, এগুলো মূলত ব্যাকরণের মুখ্য প্রয়োজন, মুখ্য 5টি প্রয়োজন। তো প্রথম প্রয়োজন হচ্ছে রক্ষা। রক্ষা বলতে বেদাদি যে শাস্ত্র সেগুলিকে রক্ষার জন্য আমাদের ব্যাকরণ জ্ঞান অত্যন্ত আবশ্যক। ব্যাকরণ না জানলে আমরা ওই সমস্ত শাস্ত্রের রক্ষা করতে পারবো না। ঊহঃ, ঊহঃ কথার অর্থ হচ্ছে অনুমান। তো অনুমান করার জন্যেও আমাদের ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান আবশ্যক। তারপর 3 নম্বর প্রয়োজন হচ্ছে লঘুঃ। লঘু শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। বৈয়াকরণরা যেহেতু খুবই অল্পাক্ষর, মানে অল্পাক্ষরী হয়, মানে খুব কম কথা বলার মধ্য দিয়ে বেশি বিষয় উপস্থাপন করতে তারা পছন্দ করে। এ বিষয়ে একটা খুব প্রসিদ্ধ উক্তিও রয়েছে, পুত্র অর্ধমাত্রা লাঘবেন পুত্রচ্চবং মন্যন্তে বৈয়াকরণাঃ। বৈয়াকরণরা যদি একটি মাত্রাও লাঘব করতে পারেন তাহলে তারা পুত্র জন্মালে যেমন উৎসব করা হয় সেরকম উৎসব তারা করে থাকেন। তো যে তৃতীয় যে ব্যাকরণের প্রয়োজন মহাভাষ্যকার পতঞ্জলি তিনি বলেছেন লঘুঃ। তো লঘু এখানে মানে হচ্ছে মানে কম কথা বলার মধ্য দিয়ে বেশি বিষয় উপস্থাপন করা, এটাও ব্যাকরণের একটি প্রয়োজনের মধ্যে পড়ে। চতুর্থত হচ্ছে অসন্দেহঃ। অসন্দেহ মানে কি? মানে বিভিন্ন যে অজ্ঞাত বিষয়গুলো রয়েছে সেই অজ্ঞাত বিষয়ে সন্দেহ দূরীকরণ করার জন্যেও ব্যাকরণের জ্ঞান জানা আবশ্যক, বা ব্যাকরণের জ্ঞান আবশ্যক। ব্যাকরণ না জানলে আমরা সেই সমস্ত বিষয়ের সন্দেহ কিন্তু দূরীকরণ সম্ভব নয়। আগমঃ। আগম মানে কি? আগম মানে হচ্ছে বেদ, অর্থাৎ বেদাদি শাস্ত্রের রক্ষার জন্য। আমরা বললাম এখানে বেদাদি শাস্ত্রের পাঠের জন্য। বেদে আমরা জানি সংহিতা পাঠ, পদপাঠ হয়। তো পদপাঠ আমরা যখন করি সেটাকে মূলত পদগুলোকে ভেঙে ভেঙে পাঠ করা হয়। সেখানে সন্ধির জ্ঞান থাকা আবশ্যক, সমাসের জ্ঞান থাকা আবশ্যক। তো আমরা যদি ব্যাকরণ না জানি তাহলে আমরা কিন্তু পদপাঠ করতে পারবো না। তাই বেদাদি শাস্ত্রের পাঠের জন্যও ব্যাকরণের জ্ঞান আবশ্যক। এই যে আমরা মহাভাষ্যকার পতঞ্জলির মতে ব্যাকরণের 5 প্রকার মুখ্য প্রয়োজনের কথা বললাম, সেগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে মহাভাষ্যে আরো অধিক আলোচনা করা আছে। এখানে শুধুমাত্র সামান্য কিছু জ্ঞানের জন্য সংক্ষেপে আলোচনা করা হলো। এর পরের স্লাইডে আমরা দেখব ব্যাকরণকে সাধারণত ভাগ কি রয়েছে ব্যাকরণে। তো ব্যাকরণকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈদিক ব্যাকরণ এবং লৌকিক ব্যাকরণ। বৈদিক ব্যাকরণের মধ্যে আমরা যদি দেখি ঋক্, প্রাতিশাখ্য প্রভৃতি রয়েছে। লৌকিক ব্যাকরণের অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী মূলত লৌকিক বৈদিক 2 প্রকার ব্যাকরণেরই সমাহার রয়েছে, যে রয়েছে অষ্টাধ্যায়ীতে। কিন্তু লৌকিক ব্যাকরণ নিয়ে অধিক আলোচনা আমাদের অষ্টাধ্যায়ী গ্রন্থে রয়েছে। লৌকিক ব্যাকরণ। এবার লৌকিক ব্যাকরণকে আমরা 3 ভাগে ভাগ করা যেতে পারে: প্রাক পাণিনীয়, পাণিনীয় সময়কাল এবং পাণিনি পরবর্তী সময়কাল। প্রাক পাণিনীয় যুগে কারা রয়েছেন? না ঐন্দ্র রয়েছেন, চান্দ্র, কাশকৃষ্ণ, শাকটায়ন, সাকল্য প্রমুখ হচ্ছে প্রাক পাণিনীয় যুগের বৈয়াকরণ। পাণিনীয় সময়কালের অষ্টাধ্যায়ী খুবই প্রসিদ্ধ গ্রন্থ। ব্যাকরণ বিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে, কিন্তু তার মধ্যে
অষ্টাধ্যায়ী অধিক প্রসিদ্ধ, কারণ অষ্টাধ্যায়ীতে লৌকিক এবং বৈদিক উভয় ব্যাকরণ নিয়ে অত্যন্ত সরলভাবে, হ্যাঁ, আলোচনা করা হয়েছে বলে এই পাণিনির অষ্টাধ্যায়ী অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ ব্যাকরণ পরম্পরার। পাণিনি পরবর্তীকালে রয়েছেন ভট্টজি দীক্ষিত, যিনি হুম আহ পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ, সেই অষ্টাধ্যায়ী গ্রন্থকে আধার করে তিনি বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী রচনা করেছেন। বরদরাজ এই বৈয়াকরণ সিদ্ধান্তরই একটু লঘু রূপ, তিনি নাম দিয়েছেন লঘু সিদ্ধান্ত কৌমুদী। পরবর্তীকালের আরো বৈয়াকরণ রয়েছেন নাগেশ প্রমুখ। এরা পাণিনি পরবর্তী বৈয়াকরণ। এ প্রসঙ্গে আমাদের আরেকটা বিষয় জানা দরকার যে ইতিহাসবিদরা মূলত 9 জন প্রধান বৈয়াকরণের নাম নিয়ে থাকেন। তো তাদের মধ্যে হলেন ঐন্দ্রং চান্দ্রং কাশকৃষ্ণং কৌমারং শাকটায়নম সারস্বতং চাপিসলং সাকলং পাণিনিয়কম। অর্থাৎ তারা কারা? ঐন্দ্র, চান্দ্র, কাশকৃষ্ণ, কৌমার, শাকটায়ন, সারস্বত, অপিশল, সাকল এবং পাণিনি। তো এই যে কারিকাটা, এই কারিকাটা মুখস্থ রাখা খুবই দরকার, কারণ অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হুম পাণিনি পূর্ববর্তী কয়েকজন বৈয়াকরণের নাম লেখো, বা কয়েকজন বৈয়াকরণের নাম লেখো। তখন এই কারিকাটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমাদের এখান থেকে কিন্তু লিখতে পারবো। নেক্সট, এবার আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মানে ব্যাকরণ বিষয়ক গ্রন্থগুলো দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সূত্রাত্মক গ্রন্থ আর একটা হচ্ছে প্রক্রিয়াত্মক। তো সূত্রাত্মক কি? তো সূত্রাত্মক হচ্ছে অষ্টাধ্যায়ী, আমরা উদাহরণ হিসাবে নিতে পারি অষ্টাধ্যায়ী। এখানে কিন্তু সংজ্ঞা প্রকরণ, পরিভাষা প্রকরণ, কারক প্রকরণ, স্ত্রী প্রত্যয় প্রকরণ, তিঙন্ত প্রকরণ, যে আমরা প্রকরণগুলো পাই সেরকম কিন্তু এই অষ্টাধ্যায়ীতে নেই। অষ্টাধ্যায়ীতে মূলত পাণিনি একটি ক্রমে পরপর সূত্রগুলি লিখে গিয়েছেন। তো অষ্টাধ্যায়ীকে তাই সূত্রাত্মক গ্রন্থ বলা হচ্ছে, কেবলমাত্র এখানে সূত্র রয়েছে। আর প্রক্রিয়াত্মক গ্রন্থের মধ্যে প্রথম প্রক্রিয়াত্মক গ্রন্থ হচ্ছে প্রক্রিয়া কৌমুদী, রামানন্দের লেখা। এরপর বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, এটাও প্রক্রিয়াত্মক গ্রন্থ। কেন এগুলোকে প্রক্রিয়াত্মক বলা হচ্ছে? না, পাণিনি অষ্টাধ্যায়ীতে কেবলমাত্র সূত্রগুলিকে পরপর লিখে গেছেন, কিন্তু ভট্টজি দীক্ষিত কি করলেন? ভট্টজি দীক্ষিত কেবলমাত্র ক্ষম্যতাম, ভট্টজি দীক্ষিত সংজ্ঞা, অষ্টাধ্যায়ীতে যে সংজ্ঞা পরিভাষার সংজ্ঞা সূত্রগুলোকে নিয়ে তিনি একটি প্রকরণ তৈরি করলেন, সেটাকে নাম দিলেন সংজ্ঞা প্রকরণ। পরিভাষার যে সূত্রগুলো রয়েছে সেই পরিভাষার সূত্রগুলোকে একত্রিত করে তিনি নাম দিলেন পরিভাষা প্রকরণ। তারপর সন্ধির সমস্ত সূত্রগুলোকে একত্রিত করে নাম দিলেন সন্ধি প্রকরণ। এইভাবে তিনি প্রকরণ অনুযায়ী সাজালেন, যেটা আমাদের কাছে অত্যন্ত সহজ। হুম তো এইভাবে ব্যাকরণ পরম্পরার গ্রন্থগুলোকে দুই ভাগে করা হয়, একটা হচ্ছে সূত্রাত্মক আর একটা হচ্ছে প্রক্রিয়াত্মক। নেক্সট, তো ব্যাকরণ বিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেই সূত্রাত্মকও বিভিন্ন গ্রন্থ রয়েছে। সেই সূত্রাত্মক গ্রন্থগুলির মধ্যে মহর্ষি পাণিনির দ্বারা বিরচিত অষ্টাধ্যায়ী অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ। কেন? আমি আগেই বললাম যে এখানে লৌকিক এবং বৈদিক উভয় ব্যাকরণ নিয়েই আলোচনা করা হয়েছে, এবং সেই জন্য এই গ্রন্থটি অত্যন্ত প্রসিদ্ধ। তো এই যে অষ্টাধ্যায়ীতে সর্বমোট 8টি অধ্যায় রয়েছে, এবং প্রত্যেক অধ্যায়ে 4টি করে পাদও রয়েছে। তো সর্বমোট 32টি পাদ রয়েছে, এবং সর্বমোট 3994 বা 4000টি সূত্র রয়েছে। এই গেল অষ্টাধ্যায়ীর পরিচয়। এইবার আমরা এতক্ষণ যে সূত্র কথা বলছিলাম, সেই সূত্র কি? সূত্র বিষয়ে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক। তো প্রশ্ন করতে পারে যে সূত্রের লক্ষণ কি,
হ্যাঁ, সূত্র কাকে বলে, এরকম প্রশ্ন হতে পারে। তো তাই ব্যাকরণ পড়ার আগে আমাদের সূত্র কি তার বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। তো সূত্রের লক্ষণে বলা হচ্ছে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যম চ সূত্রম সূত্রবিদো বিদুঃ। অল্পাক্ষরম অর্থাৎ সূত্র সবসময় অল্প অক্ষর যুক্ত হবে, সব অক্ষর সংখ্যা অত্যন্ত অল্প থাকবে। অসন্দিগ্ধম অর্থাৎ সমস্ত প্রকার সন্দেহ রহিত, সূত্রের মধ্যে কোনো প্রকার সন্দেহ রইবে না। সারবৎ এবং সূত্র সর্বদা সারযুক্ত হবে, হুম, এবং অর্থবহ হবে। বিস্যত মুখম এবং তাৎপর্যের দিক থেকে সেটি ব্যাপক হবে, অর্থাৎ সমস্ত সূত্রতে সেগুলি প্রযুক্ত হতে পারবে বা ব্যবহার হতে পারবে। অস্তভম, অস্তভম মানে হচ্ছে যাহা কোনো প্রকার দোষ রহিত, এবং সূত্রের একটি লক্ষণ হচ্ছে কোনো প্রকার দোষ সূত্রের মধ্যে থাকবে না। এবং অনবদ্য, এবং যেটি অনবদ্য হবে তাকেই সূত্রজ্ঞগণ সূত্র বলিয়া থাকেন। তো সূত্রের তাহলে সূত্র লক্ষণে কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখলাম সূত্রের। সূত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অল্পাক্ষর, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অসন্দিগ্ধ, তৃতীয় সারবৎ, চতুর্থ বিশ্বতোমুখম, পঞ্চম অস্তোভম এবং ষষ্ঠ হচ্ছে অনবদ্যম। তো এই ছয়টি হচ্ছে সূত্রের বৈশিষ্ট্য। এই ছয়টি বিষয় যদি থাকে তবেই তাকে সূত্র বলা যাবে, বা সূত্রজ্ঞগণ তাহাকেই সূত্র বলিয়া থাকেন। এরপর আমরা সূত্রের প্রকার, সূত্র কত প্রকারের হতে পারে সেটা আমরা একটু জেনে নেব। সূত্র প্রকার বিষয়ে একটি প্রসিদ্ধ কারিকা রয়েছে, সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশো অধিকারশ্চ ষড্বিধম সূত্র লক্ষণম। অর্থাৎ সূত্র মূলত ৬ প্রকারের হয়ে থাকে: সংজ্ঞা সূত্র, পরিভাষা সূত্র, বিধি সূত্র, নিয়ম সূত্র, অতিদেশ সূত্র, অধিকার সূত্র, হ্যাঁ, প্রভৃতি। এই হচ্ছে ৬ প্রকারের সূত্র। তো আমরা যখন লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ব তখন সূত্রগুলো আসবে, কোনো সংজ্ঞা সূত্র আসবে, পরিভাষা সূত্র আসবে, বিধি সূত্র আসবে, বা বিধি সূত্রের সঙ্গে সঙ্গে সংজ্ঞা সূত্রও আসবে, অতিদেশ অধিকার সমস্ত সূত্রই আসবে। যখন আমরা পরবর্তীকালে সংজ্ঞাগুলো পড়ব, সূত্রগুলো পড়ব, তখন এই সংজ্ঞা সূত্রের কি লক্ষণ, পরিভাষা সূত্রের কি লক্ষণ, বিধি সূত্রের কি লক্ষণ, সেগুলো আমরা আলোচনা করব সেই প্রসঙ্গ অনুযায়ী। এখন শুধু আমরা সূত্রের প্রকার সম্পর্কে জানলাম। এখানে বলা আছে যে সংজ্ঞা সূত্র, পরিভাষা সূত্র, বিধি সূত্র, নিয়ম সূত্র, অতিদেশ সূত্র, অধিকার সূত্র, এবং সবচেয়ে যে সূত্রটি বেশি রয়েছে সেটি হলো বিধি সূত্র। নেক্সট, এরপর আমরা বার্তিককার কার্তায়নের সঙ্গে আসব। এই কার্তায়ন হলেন একজন বৈয়াকরণ। তো কার্তায়ন মূলত পাণিনি যে অষ্টাধ্যায়ী রচনা করেছেন সেই অষ্টাধ্যায়ীর উপর বার্তিক রচনা করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে বার্তিক কি? বার্তিক মানে হচ্ছে বৃত্তি। হ্যাঁ, বার্তিক শব্দটি বৃত্তি শব্দ থেকে উদ্ভূত। বৃত্তি শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। হুম, তো ব্যাখ্যা কার ব্যাখ্যা? না, বার্তিক মানে হচ্ছে সূত্রের পরিপূরক ব্যাখ্যা। মহর্ষি কার্তায়ন পাণিনির অষ্টাধ্যায়ীর উপর এই যে অষ্টাধ্যায়ী যে সূত্র, সেই সূত্রের পরিপূরক কিছু বার্তিক রচনা করেছেন। এ প্রসঙ্গে প্রশ্ন হতে পারে, আচ্ছা তিনি কি সব সূত্রেরই বার্তিক রচনা করেছেন? না, তিনি কিছু কিছু সূত্রের উপর বার্তিক রচনা করেছেন, সব সূত্রের উপর নয়। কোন সূত্রগুলোর উপর? না, যে সূত্রগুলোতে পাণিনি কিছু বিষয় হয়তো বলেননি, বা কিছু হুম অনুক্ত বিষয় রয়েছে, কিছু দূরোক্ত বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপর তিনি বার্তিক রচনা করেছেন। তো মহর্ষি কার্তায়ন বার্তিক রচনার মাধ্যমে পাণিনীয় ব্যাকরণকে আরো পরিষ্কৃত এবং সুশুদ্ধ করে তুলেছেন। তিনি মহর্ষি কার্তায়ন সর্বমোট প্রায় ১৫০০টি পাণিনীয় সূত্রের উপর বার্তিক রচনা করেছেন। এ প্রসঙ্গে বার্তিক প্রসঙ্গে পরাশর উপপুরাণে একটি লক্ষণ পাওয়া যায়, বার্তিকের লক্ষণ, সেটা আমরা দেখে নেব। তো কি বলা হয়েছে?
उक्त्यानुक्तदुरुक्तानां चिन्ता यत्र प्रवर्तते तं ग्रन्थं वार्तिकं प्राहुः वार्तिकज्ञा मनीषिणः। হুম তো কি না, উক্ত মূল সূত্রে যেগুলো বলা হয়েছে সেই সব বিষয়গুলিকে নিয়ে, অনুক্ত অর্থাৎ যে বিষয়গুলি বলা হয়নি সেই বিষয়গুলিকে নিয়ে, এবং দুরুক্ত অর্থাৎ যে বিষয়গুলি বলা হলেও সেগুলি সম্পূর্ণরূপে বলা হয়নি, অর্থাৎ অসম্পূর্ণ বিষয়ের উপর, অসম্পূর্ণ বিষয়ের আলোচ্য বিষয়, অসম্পূর্ণ বিষয়ের চিন্তায় বার্তিকের আলোচ্য বিষয়। হ্যাঁ, আর এই সমস্ত উক্ত অনুক্ত দুরুক্ত বিষয়ের চিন্তা যেখানে রয়েছে তাকেই মনীষীরা বার্তিক বলে থাকেন। নেক্সট, বার্তিকের পর আসবো আমরা ভাষ্যে। তো এ প্রসঙ্গে মহাভাষ্য পতঞ্জলির নাম খুবই উল্লেখযোগ্য। তিনি অষ্টাধ্যায়ীর উপর একটি ভাষ্য রচনা করেছেন, যেটি কেবলমাত্র অষ্টাধ্যায়ী নয়, অষ্টাধ্যায়ীর পরবর্তীকালে যে বার্তিক রচনা করেছেন কাত্যায়ন, অষ্টাধ্যায়ী এবং বার্তিক দুটির উপরেই মহাভাষ্যকার পতঞ্জলি একটি ভাষ্য রচনা করেছেন, সেটার নাম হলো মহাভাষ্য। হ্যাঁ, এই মহাভাষ্যে মূলত 85টি আহ্নিক রয়েছে। এখানে অধ্যায়গুলোকে আহ্নিক নামে পরিচিত। আমরা যেমন গ্রন্থ পড়তে গিয়ে দেখি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এখানে গ্রন্থগুলি আহ্নিক নামে পরিচিত। তো ভাষ্য কি সেই বিষয়ে আমরা একটু জেনে নেব, দেখে নেব। ভাষ্য লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে, সূত্রার্থ বর্ণতে যত্র বর্ণেহি সূত্রানুসারিভিঃ স্বপদানি চ বর্ণন্তে ভাষ্যং ভাষ্যবিদো বিদুঃ। অর্থাৎ যেখানে সূত্রের মূল পদানুসারে যেখানে সূত্রার্থ ব্যাখ্যা করা হয়, অর্থাৎ সূত্রগত যে পদ, যে বর্ণ, সেগুলোকে নিয়ে যেখানে ব্যাখ্যা করা হয়, এবং স্বপদানি চ বর্ণন্তে, এবং যেখানে গ্রন্থকার নিজের সিদ্ধান্তেরও পদানুসারী নিজের সিদ্ধান্তেরও ব্যাখ্যা দেন, তাকে বলা হয়, তাকে ভাষ্যকারগণ ভাষ্য বলে থাকেন। তো এক কথায় যেখানে সূত্রগত যে বর্ণ সেগুলোকে নিয়ে ব্যাখ্যা করা হয় এবং যেখানে গ্রন্থকার নিজের মত দিয়ে থাকেন তাকে ভাষ্য বলা হয়। তো মহাভাষ্যকার পতঞ্জলি তিনি অষ্টাধ্যায়ীর উপর মহাভাষ্য নামক একটি ভাষ্য লিখেছেন, যেটি অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ। এরপর আমরা ব্যাকরণের ত্রিমুনির কথা পেয়ে থাকি। ত্রিমুনি বলতে কারা নাম, প্রথম আসছে সূত্রকার পাণিনি, দ্বিতীয় আসছে বাক্যকার অর্থাৎ বার্তিককার কাত্যায়ন, এবং তৃতীয় হলেন ভাষ্যকার পতঞ্জলি। সূত্রকার পাণিনির গ্রন্থ হলো অষ্টাধ্যায়ী, এবং মহাভাষ্য বার্তিককার কাত্যায়নের বার্তিক, এবং ভাষ্যকার পতঞ্জলির মহাভাষ্য। তো আমরা ব্যাকরণ শাস্ত্রে যে ত্রিমুনির নাম প্রথম থেকেই শুনে আসছি, হ্যাঁ, পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি কে একত্রে ত্রিমুনি বলা হয়। নেক্সট, এরপর আরেকটা বিষয় আমরা এখানে জানতে হবে যে শব্দ কয় প্রকার হয়। তো শব্দ দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সুবন্ত আর একটা হচ্ছে তিঙন্ত। কি রকম না, সুবন্ত কথার অর্থ কি, সু যস্য অন্তে অস্তি, অর্থাৎ সু প্রত্যয় যার অন্তে রয়েছে তাকে বলা হয় সুবন্ত। এই সু প্রত্যয় কি কি, হ্যাঁ, সু ঔ যশ অম ঔট সস, এই যে 21টা প্রত্যয় রয়েছে এগুলোকে বলা হয় সু থেকে শুরু করে সুপ্রত্যয় পর্যন্ত সুপ্রত্যয় বলা হয়। এই সুপ্রত্যয়গুলি যার অন্তে থাকে তাকে বলা হয় সুবন্ত। যেমন রাম প্রাতিপদিকের উত্তর সু এই প্রত্যয় যোগ হয়ে হয় রামঃ, তো রামঃ একটি সুবন্ত পদ, কিন্তু রাম একটি প্রাতিপদিক। তেমনি রামঃ এর উত্তর ঔ প্রত্যয় সুপ্রত্যয় যোগ হয়ে হয় রামৌ, রামৌ সুবন্ত পদ। তেমনি তিঙন্ত, তিং প্রত্যয় যার অন্তে রয়েছে তাকে তিঙন্ত বলা হবে। কি কি না, তিপ্তাস জি সিপ্তাস্থা মিব্বাসমস, এই যে 18টা তিন প্রত্যয় রয়েছে, এই তিন প্রত্যয়গুলি যার উত্তর থাকে বা যার অন্তে থাকে তাকে বলা হয় তিঙন্ত। এবার তিন প্রত্যয়গুলি সর্বদাই ধাতুর উত্তর হয়,
এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সুপ্রত্যয়গুলি সর্বদাই শব্দের উত্তর বা প্রাতিপদিকের উত্তর হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখি পট ধাতু রয়েছে, পট ধাতুর উত্তর টিপ প্রত্যয়। টিপ পট যেহেতু ধাতু, তাই ধাতুর উত্তর এখানে কি প্রত্যয় বসবে? সুপ্রত্যয় কিন্তু না, টিপ প্রত্যয় বসবে, তিং প্রত্যয় বসবে। তিং প্রত্যয়ের মধ্যে হচ্ছে টিপ প্রত্যয়। তো টিপ প্রত্যয় বসানোর ফল হলে কি রূপ হবে? পঠতি। গম ধাতুর উত্তর টিপ এই তিং প্রত্যয়ে গচ্ছতি। ভূ ধাতুর উত্তর টিপ এই তিং প্রত্যয়ে ভবতি। এরকম রূপ হয়। তাহলে শব্দ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সুবন্ত এবং একটি হচ্ছে তিঙন্ত। আজকে এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ। নমো নমঃ।